চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলছে। বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় অনুপস্থিতদের ফের পরীক্ষা। সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। পানির নামতে চট্টগ্রামে স্পষ্ট বন্যার ক্ষত, প্রাণহানি অর্ধশত, ক্ষতিগ্রস্ত 40,000 ঘরবাড়ি। বান্দরবানে বিপর্যস্ত কৃষিখাত, ঘরে ফিরে নতুন সংগ্রামী বানভাসীরা। ঘরটা না বাঁধলে এই ছোট ছোট বাচ্চা নিয়ে অসময় নিয়ে আমরা কোথায় যাইতাম। গাছ লাগিয়ে সবুজ দেশ গড়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রতি বছর একটি করে বৃক্ষরোপণের আহ্বান। নারায়ণগঞ্জ ইপিজেডে আগুনে পুড়ল কাপড়ের গোডাউন, 3 ঘন্টায় নিয়ন্ত্রণে। গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ 10। আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী। হাম থেকে সুস্থতার কয়েক মাস পর শিশুদের ফুসফুসে সংক্রমণ, রয়েছে স্নায়ুবিক সমস্যার শঙ্কাও। হাম ও ডেঙ্গুর উপসর্গ প্রায় একই হওয়ায় সংশয়ে স্বজনরা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। বন্যা দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় বন্ধ আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে দেশের অন্যান্য জেলায় রুটিন অনুযায়ী চলছে পরীক্ষা। রুটিন অনুযায়ী দেশের 59 জেলায় বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গেল কয়েকদিনের বন্যার কারণে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি সহ 5 জেলায় পরীক্ষা স্থগিত করা হয়। তবে দুর্যোগের কারণে বিপাকে পড়ে কুমিল্লা সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দেয় অসন্তুষ্টি। পরে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাস্তায় আন্দোলনের নামে শিক্ষার্থীরা। প্রায় 10 ঘন্টা রাজপথে অবস্থান করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় তারা। এদিকে শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবেশের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর একটি করে গাছ লাগাতেও শিশুদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন স্টল পরিদর্শন সহ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে এবং ওই গাছটি কি গাছ, ওই গাছটি কতদিন বাঁচে, ওই গাছটি কত পরিমাণ অক্সিজেন প্রডিউস করে, ওই গাছটি মানুষের কি কি উপকারে লাগে এবং এই বিষয়গুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট ঘেটে বিভিন্ন ভাবে তোমরা রিসার্চ করবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রাম অঞ্চলে প্রাণহানি হয়েছে প্রায় অর্ধশত, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40,000। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন সংগ্রামে নামতে হচ্ছে বানভাসী মানুষকে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন পানি পুরোপুরি নেমেছে কিনা, আর ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্তদের প্রশাসন কোনো সহায়তা করছে কিনা?
করুণ চিত্র আসলে পুরো বাঁশখালী সাতকারিয়ার এই জনপদে, এবং যেসব জায়গায় আসলে বন্যার পানি গত দুদিন ধরে কোমর সমান কিংবা টিনের চালের উপর দিয়ে গিয়েছে, সেসব জায়গায় ক্ষয়ক্ষতির যে করুণ চিত্র সেটি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। বিশেষ করে বাঁশখালী এবং সাতকানিয়া সহ চট্টগ্রামের যে জেলা প্রশাসনের হিসাব, সেই হিসাবে 40,000 ঘরবাড়ি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘরবাড়িগুলোর চিত্র আমরা সকাল থেকে দেখছিলাম। একেবারে অসহায় নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে বেড়ার ঘর, টিনের ঘর এবং মাঠ। চট্টগ্রামে 3 বছর আগেও এই চট্টগ্রামে একবার বন্যা হয়েছিল। এইবার প্রায় 7 দিন পানি থাকায় পুরো ঘর আমরা দেখতে পাচ্ছি যে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান কাদাতে। সাথে আসলে অসহায় মানুষগুলো তাদের যেই ফসল, সেই ফসলও নিয়ে বের হওয়ার সুযোগ পাননি, কোনো আসবাবপত্র নিয়ে বের হওয়ার আসলে তারা কেউ সুযোগ পাননি। ফলে যে এইটুকু ছিল সেই মাথা গুঁজোর ঠাই। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। এদিকে মৌলভীবাজারে বন্যায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট, সবজি ক্ষেত ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন। বিস্তারিত জানাতে কমলগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন MA হামিদ। হামিদ, জানাবেন বন্যায় ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, আর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের কোনো সহায়তা করা হয়েছে কিনা? পাশাপাশি শ্রীপুর এলাকা দিয়ে ভাঙনের সৃষ্টি হলে মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি প্রথম শুরু হয়। তারপরে রাজনগর উপজেলার উজিরপুর, এখামধু এবং বাগারহাট এলাকায় 3টি স্থান। পরবর্তীতে এলাকা আগের বিএসএফ শুরু করে, এবং এতে করে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির চরম রাস্তাঘাট প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমি যদি এই মুহূর্তে পরিসংখ্যান বলি তাহলে মৌলভীবাজার জেলায় 86.45 কিলোমিটার রাস্তাঘাট নষ্ট হয়েছে। আমন নষ্ট হয়েছে 248 হেক্টর, আউশ ধান ক্ষতি 64.50 হেক্টর। অপরদিকে গড়বাড়ি ক্ষতি হয়েছে মোট 3666টি, তার মধ্যে আংশিক 1439টি এবং গড়বাড়ি নষ্ট হয়েছে। আমি দর্শক মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন MA হামিদ। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানে কৃষি খাতে হচ্ছে ব্যাপক ক্ষতি। পানির নিচে কয়েকদিন তলিয়ে থাকায় আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং বিভিন্ন পাহাড়ি ফলের বাগান সহ প্রায় 25 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 2000 কৃষক। বিস্তারিত জানাচ্ছেন রিজভী রাহাত। কৃষকের ঘরে ফিরছে না আশার আলো। কয়েকদিন আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন শুধু কাদা, পচে যাওয়া চারা আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে ডুবে আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি ফলের বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মুরগি গই নতুন হেতি তো এখন আরাং টারাং গ্যাস ফাস্ট তো এখন অনেক দাম। একটি মৌসুমের প্রায় পুরো বিনিয়োগ হারিয়ে দিশেহারা কৃষকরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে নতুন সংকট। কিভাবে আবার শুরু করবেন চাষাবাদ, সেই চিন্তায় দিন কাটছে তাদের। কৃষকদের অভিযোগ, প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়।
ফলে দুর্যোগের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আগেই অনেক কৃষক আরও গভীর ঋণের বোঝা কাঁধে তুলে নিতে বাধ্য হন। 550 চারা রোপণ করছি, মনে হয় অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি বাঁচানোর। চর্চা তিতা করলা খেতে চর্চা খেতে নষ্ট হয়েছে, এক সাতা ধরে পানি নিচে ডুবে আছে। এদিকে কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে জেলার 7টি উপজেলায় তালিকা তৈরির কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় 2000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অনেক এলাকায় এখনো পুরোপুরি পানি না নামায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। 25 হেক্টরের মতো আমাদের দুর্যোগে আক্রান্ত হয়। এখানে বিভিন্ন ধরনের ফসল, যেমন আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। এটা 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু বীজ বা সার বিতরণ নয়, ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে হবে। তাহলেই বন্যার ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এখন বান্দরবান। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মেঘে মেঘে মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। বঙ্গোপসাগরের মাছ ধরার সকল ট্রলার নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে। পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখেই যেতে বলা হয়েছে। বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সামনে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি এবং গাঢ় ঘন মেঘ ছিল, এখন আবার এক চিলতে রোদের দেখা মিলেছে। তার মানে আজকে সকাল থেকেই কিন্তু এইরকম পরিস্থিতি আবহাওয়ার আমরা দেখতে পেরেছি। আর এখন কিন্তু যে আপনি যেমনটি জানিয়েছেন, যে আসলে আমি দর্শকদের উদ্দেশ্য আরেকটু জানিয়ে দিতে চাই, গত চলতি মাসের 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল, সমুদ্র সবকিছুই উত্তাল ছিল। এর ফলে কিন্তু নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। আজও কিন্তু একদিন বিরতি দিয়েই কিন্তু আজ আবার পুনরায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে কিন্তু একই সঙ্গে আবার অমাবস্যার প্রভাব, দুইয়ের সমন্বয়ে কিন্তু সমুদ্র এবং নদ নদী ফুঁসে উঠেছে এবং এই বৈরী আবহাওয়া এখন বিরাজ করছে। আকাশে কালো মেঘের উপস্থিতি রয়েছে এবং মেঘে মেঘে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তার প্রভাবে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে। এবং এছাড়া যে এখানকার যে মৎস্য বন্দর আলিপুর, মহিপুর সহ পাথরঘাটা এবং রাঙাবালি, এই উপকূলীয় অঞ্চলে যে কয়টি মৎস্য বন্দর রয়েছে এবং মৎস্য ঘাট রয়েছে, সে সকল ঘাটে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে যে সাগর অত্যন্ত উত্তাল, সে কারণে টিকতে না পারায় অনেক জেলে তারা সমুদ্র তীরে নিকটবর্তী যে উপকূলীয় অঞ্চলের যে সকল পোতাশ্রয় রয়েছে সে সকল পোতাশ্রয়ে তারা নিরাপদ আশ্রয় ফিরে আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আলিপুর মহিপুরে খোঁজ নিয়ে জেনেছি যে শত শত ট্রলার ইতিমধ্যেই আলিপুর মহিপুরের 2টি বন্দরের শিববাড়িয়া নদের 2 তীরে নোঙর করে আছে, নিরাপদ আশ্রয় এসেছে। এবং আমরা এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে সকল কৃষক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে গত 10 থেকে 12 দিন টানা বর্ষণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ফসলের কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ফসলের যে সবজি উৎপাদন সেটিও কিন্তু অনেকটাই কমেছে। একই সঙ্গে যে এখানকার যে শ্রমজীবী মানুষ তাদেরও কিন্তু দুর্ভোগ বাড়ছে। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। এবার জানাবো ফুটবল বিশ্বকাপের খবর। অসাধারণ টিম পারফরমেন্সে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল স্পেন। রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢল নামে ফুটবল প্রেমীদের। প্রিয় দলের জয়ে কেউ উল্লাসে ফেটে পড়লেও অনেকেই নিজ দলের হারে ছিলেন হতাশ। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসের প্রথম সেমিফাইনালের উন্মাদনা ছড়ায় রাজধানী ঢাকাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির জায়ান্ট স্ক্রিন ঘিরে তারই প্রতিচ্ছবি। খেলার প্রতিটি মুহূর্তই করতালি, স্লোগান আর উল্লাসে হয়ে ওঠে মুখর। প্রিয় দলের খেলা দেখতে নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন ফুটবল প্রেমী দর্শকরা। শিক্ষার্থী আর সাধারণ দর্শকদের উপস্থিতি রূপ নেয় উৎসবে। নিজ দলের জার্সি আর পতাকা হাতে মাতিয়ে রাখেন পুরো এলাকা। খেলার শুরু থেকেই দুরন্ত ফ্রান্স যেন অনেকটাই বিবর্ণ হয়ে পড়ে। স্পেনের নান্দনিক ফুটবলের কাছে ধরাশয়ী এমবাপ্পে, ডেম্বেলরা। প্রথমার্ধের 22 মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে লিড নেয় স্পেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা থাকলেও ব্যর্থ হয় ফরাসিরা। স্প্যানিশ মিডফিল্ড ও ডিফেন্সের কাছে পরাস্ত হয় তারা। উল্টো 58 মিনিটে দ্বিতীয় গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে দিদিয়ার দেশমের দল। শেষ পর্যন্ত অসাধারণ টিম পারফরমেন্সে 2-0 গোলের জয়ে 16 বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। আর আসরের অন্যতম ফেভারিট হয়েও বিদায় নেয় ফ্রান্স। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে টিএসসি চত্বর। কখনো ভাবিনি 2 গোল দিয়ে ফ্রান্সকে হারাবো। ও মাই গড, ফ্রান্সকে হারানোর মজাই আলাদা ভাই, সত্যি কথা যেটা। স্পেনের খেলা মোটামুটি সব কিছু ওকে ছিল। ডিফেন্স ভালো, সলিড, মিডফিল্ডে ভালো টেম্পো কন্ট্রোল করছে, অ্যাটাকিংয়ে ভালো গেছে আর কি। লামিন ইয়ামাল অনেক ভালো খেলছে। স্পেনের দারুণ ফর্ম। 2018 সালে যখন 6-0 গোলে ওখানে উইন হয়েছে স্পেন। তো আশা করি আর্জেন্টিনা আসলেও স্পেন উইন হবে ইনশাল্লাহ, ইংল্যান্ড আসলে উইন হবে। এদিকে ফ্রান্সের পরাজয়ে হতাশ হয়ে পড়েন অনেকে। দুর্ভাগ্যক্রমে প্রিয় দল হারলেও প্রত্যাশা আগামীতে ভালো খেলার। ফ্রান্স হারিয়ে গেছে, খুবই খারাপ লাগতেছে, লাইক মন থেকে খারাপ লাগতেছে। আলটিমেটলি যে টিম সবচেয়ে ভালো খেলছে ওটাই ডিজার্ভিং ছিল। ফ্রান্স একদমই ডিজার্ভিং ছিল না ফাইনালে যাওয়ার জন্য। ওদের অ্যাটাকে এত ভালো ভালো প্লেয়ার আছে, ওরা এই ম্যাচে পুরো অ্যাটাকই করে নাই। লাস্টে যে 2-3 বার শট মারছে, বাট সেটা তো শুরু থেকেই করা উচিত ছিল। এদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে বুধবার রাতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সাজিদ আরাফাত, এখন ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে আগুনে পুড়ল অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউন। ভোর 4টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। সিদ্ধিরগঞ্জের আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। টোটাল 11টা ইউনিট আগুনে আসে, বাট আমরা 9টা ইউনিটে আমরা কাজ করেছি, আর 2টা ইউনিটে আমাদের স্ট্যান্ড বাই আছে, তার কাজ করা লাগে নাই। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আর আগুন লাগার কারণের কথা বলছেন, আমরা যেহেতু এখনো কাজ করছি, আমাদের কাজ শেষ হলে আমরা আসলে এ ব্যাপারে কারণ নিয়ে কাজ করব, ক্ষয়ক্ষতির পরিমাণ এটা নিয়ে কাজ করব। রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত 1টায় এই ঘটনা ঘটে। এ সময় দ্রুত আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে আহতদের দেখতে সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের 15% পর্যন্ত দগ্ধ হয়েছে। দুই হাত অনেক পুড়ছে, আর মানে জায়গায় জায়গায় অনেক জায়গায় পড়ছে, যেমন কান, নাক, গাল। সব রোগীগুলোকে আমরা নর্মাল অন্যান্য বার্নের অন্যান্য চিকিৎসার পাশাপাশি হাইপারবারিক থেরাপি দিব। এর মধ্যে 50% বার্নের যে রোগীটা এবং বেশ কয়েকটা রোগী আছে যারা শ্বাসনালী বেশি পড়ছে, অবশ্যই তাদের কন্ডিশন একটু ক্রিটিক্যাল। পরিপূর্ণভাবেই ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তাররা তো দেখতে পারতেছেন সবাই আছে, রাত্র থেকেই ডাক্তাররা সেবা দিচ্ছে। যা দেখলাম সবাই মানে কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। এখনও এদের আত্মীয় স্বজনে অনেকে খোঁজ পায় নাই। সহায়তা তো আমরা ডাক্তার সাহেবরা করতেছি, এরপর যদি চিকিৎসাতে আরও কোনো সহায়তা লাগে সব আমরা করব।
খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশে অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ রয়েছে 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এই অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকারও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শৌলী। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঠ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায় শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পোর্টে মাল আসলো তখনই বলল এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের তো কমার্স, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন? এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এইভাবে সে টেস্ট করে রিপোর্টে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা অত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটার যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। হাম থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পরেও ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছে অনেক শিশু। এখন সম্পূর্ণ সুস্থ হলেও কয়েক বছর পরেও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হাম আর ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় সংশয়ে পড়েছেন অভিভাবকরা। তবে এই সময়ে জ্বর, সর্দি বা ডায়রিয়ার যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মাহমুদ। 9 বছরের আহসান, 11 বছরের আমান হামে আক্রান্ত 2 ভাই লক্ষ্মীপুর থেকে এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তীব্র জ্বরের সঙ্গে ডায়রিয়া নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে এসেছেন এখানে। প্রতিদিনই প্রায় 200 রোগী আসছেন হাসপাতালটিতে।
ঢাকা নিয়ে আসছি আর কি শিশু হাসপাতালে, পরে ওখানেও সিট পাওয়া যায় না, পরে আসলাম এই হাসপাতালে আসলে আর কি। হাম হয়েছে, হাম থেকে আপনার নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয় নাই। একই অবস্থা শ্যামলীর শিশু হাসপাতালে। হামের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন শিশুরা। জ্বরের সাথে ঠান্ডা কাশির আছে, এটা আছে। আর এখন তো বর্তমানে হামের সংখ্যাটা বেশি, অতিরিক্ত হাম। মিলে পিপলস হসপিটাল থেকে রিফারেন্স করে এখানে পাঠানো হয়েছে। এখন চিকিৎসাধীন আছে। জ্বরের সাথে এই ফেজে দাগগুলো হয়েছে, হওয়ার পর ঠান্ডি আর কাশিরে প্রস্তুত হয়ে গেছে। জ্বর, র্যাশ, কাশি, ডায়রিয়া সহ বেশ কিছু উপসর্গ একই হওয়ায় চিকিৎসা নিতে জটিলতায় পড়ছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন গায়ে তীব্র ব্যথা, প্রেশার কমে যাওয়া সহ ডেঙ্গুর জটিলতা তৈরি হয় জ্বরের 3 দিন পর। এই সময় শিশুদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ তাদের। হামের মধ্যে দেখা যাচ্ছে যে চোখ কনজাংটিভাইটিস হচ্ছে, চোখ উঠছে, ডেঙ্গুতে কিন্তু উঠে না। জ্বর দুইটাতেই জ্বর কমন, দুইটাতেই র্যাশ হয়, কিন্তু হামের মিজলসের র্যাশটা হয় ব্যাপক আকারে আর ডেঙ্গুর র্যাশটা হয় সীমিত আকারে। ডেঙ্গুতে দেখা যাবে যে হাত পা প্রচণ্ড ব্যথা করছে, হামে দেখা যাবে যে সেটা কোনো নাই। হামের মধ্যে দেখা যায় যে চোখের এটা প্রকট হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে ওটা না। হামের ব্যাপারে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ বেশি বাড়ছে, ডেঙ্গুতে সেটা না। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর 15 মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 95,000-এর বেশি শিশু। হাম থেকে সুস্থ হওয়া শিশুরাও আসছেন ফুসফুসের জটিলতা নিয়ে, যাদের অধিকাংশই ছিলেন হামজনিত নিউমোনিয়া আক্রান্ত। হামের যে নিউমোনিয়াটা কিন্তু অনেক খারাপ নিউমোনিয়া, নেক্রোটাইজিং নিউমোনিয়া বলে। এটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, এয়ারডেস ডেভেলপ করে, লাং সাদা হয়ে যায়। এগুলির ট্রিটমেন্টে ভালো হতে দীর্ঘ সময় লাগে এবং কিছু কিছু যেগুলো মারাও যায়। আর যেগুলি ভালো হয় সেগুলোও দেখি পরবর্তীতে শ্বাসকষ্ট দীর্ঘদিন থাকতেছে, বাড়িতে যাওয়ার পরেও আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েক্টেসিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। হামে আক্রান্ত শিশুদের কয়েক বছর পরেও নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি নারী ও তাদের স্বজনরা। বাধ্য হয়ে অনেককেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে, গুনতে হচ্ছে বাড়তি খরচ। পাশাপাশি রয়েছে ওষুধ সংকট ও অ্যাম্বুলেন্স অকেজো পড়ে থাকার অভিযোগ। নাহিদ রেজার তথ্য, ছবিতে বিস্তারিত। সদর উপজেলার দূর দূরান্ত থেকে প্রতিদিন গর্ভবতী মা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে গত 6 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। ফলে অনেক প্রসূতি বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে যেতে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, যা অনেকের সামর্থ্যের বাহিরে। একসময় এই অপারেশন থিয়েটারে প্রতি মাসে গড়ে 20 থেকে 25টি সিজারিয়ান অপারেশন হতো, কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় এখন বন্ধ রয়েছে পুরো কার্যক্রম। প্রস্তুত থাকলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। স্বাস্থ্যকেন্দ্রের অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রেজা হাবিব চলতি বছরের 12 ফেব্রুয়ারি অবসরে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এখন আমরা কোথায় যাবো? আমাদের কি অত টাকা পয়সা আছে যে আমরা বাইরে যাবো? এখানে তো ওষুধের কোনো নেই, ব্যবস্থা নেই, অনেকদিন থেকে বলে ওষুধ আসে না। যদি একটা ডাক্তার থাকে তাহলে পুরোটাই ফ্রিতে হয়ে যাবে, আর ক্লিনিকে গেলে আমাদের 30 থেকে 30,000 টাকা লাগবেই। একটা গরিব মানুষের জন্য অনেক উপকার হবে এটা। অনেক জনকার দেখেন আপনার কারো কাছে টাকা থাকে না, অন্য জায়গায় করতে গেলে ব্যয়বহুল টাকা খরচ হচ্ছে। আমরা অভাবী মানুষ, আমরা দিনমজুর, আমরা এখানে আসছি সুবিধার জন্য। শুধু চিকিৎসক নয়, রয়েছে ওষুধ সংকটের অভিযোগও। রোগীদের জন্য নির্ধারিত ওষুধ প্রয়োজনের সময়ে পাওয়া যায় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এদিকে গুরুতর অসুস্থদের পরিবহনের জন্য থাকা অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে পড়ে আছে গ্যারেজে। কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেল বাবদ বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। আপাতত আমরা সিজারিয়ান সেকশনটা আমাদের এখানে বন্ধ আছে, এই কারণে যে সিজার করতে হলে 2 জন ডক্টরের দরকার আছে। একজন হচ্ছে অ্যানেস্থেশিয়া দিবেন, আরেকজন হচ্ছে সার্জন হিসেবে তো আমি নিজেই সার্জারি করি। আর আমাদের যে অ্যানেস্থেশিয়া আগে দিতেন মানে যিনি ছিল, তিনি হচ্ছে গত ফেব্রুয়ারি 12 তারিখে পিআরএলে যান। 4.5 লক্ষ টাকা তারও উপর আমার সেটা হচ্ছে আপনার বকেয়া পড়ে আছে। আমরা কিন্তু সেই বকেয়াটা পরিশোধ করতে পারছি না বিধায় তাকে জ্বালানি কিন্তু সরবরাহ তারা করতে চাচ্ছে না।
পেট্রোল পাম্প থেকে সরবরাহ করতে যাচ্ছে না, যে আপনারা এই টাকাটাই তো পরিশোধ করতে পারতেছেন না। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম স্বাভাবিক হলে কমবে সাধারণ মানুষের ভোগান্তি। তাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও। ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এদিকে মার্কিন কর্মকাণ্ডে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধকারী প্রথম পক্ষ হবে না বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। কোনোভাবেই থামছে না ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পিছপা হচ্ছে না কোনো দেশই। এরই মধ্যে ইরানের সব বন্দরে ফের নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে এটি কার্যকর হয়েছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপের পর টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সিরিক, পূর্ব হরমুজগান, বামপুর, চাবাহার, বন্দর আব্বাস, আহবাজ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এমনকি পশ্চিম ইরানে 3টি মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বোতলজাত পানির কারখানাও। অবশ্য ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানের মার্কিন সামরিক স্থাপনে হামলা চালিয়েছে তেহরান। পাশাপাশি কুয়েতে মার্কিন সামরিক সরবরাহ কেন্দ্র ড্রোন হামলায় পুড়িয়ে দেওয়ারও দাবি করেছে IRGC। অন্যদিকে ইরানি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে কুয়েত। উদ্ভূত এই পরিস্থিতিতে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে আহ্বান জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে IRGC। এদিকে ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এমনকি যতক্ষণ চাইবেন ততক্ষণ পর্যন্ত এই হামলা চলতে থাকবে বলেও তীর্যক মন্তব্য করেন ট্রাম্প। They'll continue until I say it's enough, but we're going to hit them very hard tonight. We're going to hit them very hard tomorrow night. We're going to hit them very hard the night after, and then next week it gets really bad for them because next week comes the power plants. Next week comes the bridges. We're going to knock out all their power plants. We're going to knock out all their bridges unless they get to the table and negotiate. এদিকে মার্কিন কর্মকাণ্ডে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধকারী প্রথম পক্ষ ইরান হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী। তবে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস রপ্তানির পথগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে IRGC। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।